ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দায়িত্ব নেয়া অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলো আজ। বছর জুড়ে আলোচনায় ছিল নির্বাচন ও সংস্কার ইস্যু। এ বিষয়ে আরও জানাতে আমাদের বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি মনিরুল সোহাগ। মনিরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমি আপনার প্রতিবেদনটি দেখলাম। যদি একদম মোটা দাগে জানতে চাই যে এই 1 বছর যেটি গেল, এই সরকারের একটা অস্থির পরিস্থিতিতে এই সরকার আসলে দায়িত্বভার গ্রহণ করেছিল, এরপর 1 বছর গেল, এই 1 বছর আসলে কিভাবে মূল্যায়ন করা যায়? এই সরকারকে কি আসলে ব্যর্থ হিসেবে মূল্যায়ন করা যায় পুরোপুরি, নাকি অনেকটাই সফল? কি বলবেন আপনার, যদি শুরুটাই এটি দিয়েই করতে চাই। আসলে আপনি জানেন যে এখানে এক কথায় সফল বা ব্যর্থ এটি আসলে নিরূপণ করার মতো অবস্থা নয়, কারণ যে অবস্থার মধ্য থেকে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে, তারপর বিভিন্ন সেক্টর বা বিভিন্ন দিকের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সবগুলো পরিস্থিতি সামাল দিয়ে দেশকে শান্তিপূর্ণভাবে এবং সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, এটি আসলে এক ধরনের বড় চ্যালেঞ্জ ছিল। এবং এর পাশাপাশি পররাষ্ট্রনীতি এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি, যেটি নিয়ে দেখেছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে কিন্তু সরকার পুরো বছরই বলা যায় যে নাজুক অবস্থায় কাটিয়েছে, এবং এখনও কিন্তু বলা যায় যে এই অবস্থার খুব বেশি উন্নতি হয়েছে সেটি কিন্তু নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে যেটি পররাষ্ট্রনীতির বিভিন্ন বিষয়, বিনিয়োগের বিভিন্ন বিষয়, ব্যবসা বাণিজ্য, সেখানে কিছু কিছু ক্ষেত্রে আসলে সরকারের যে কার্যক্রম, যে উদ্যোগ রয়েছে, সেগুলোর সুফল কিছু কিছু জায়গায় পাওয়া গেছে, আবার সব জায়গায় কিন্তু সেটি হয়নি। অর্থাৎ যে সময়টি গেছে, যে ভঙ্গুর অবস্থা থেকে দায়িত্ব নেওয়ার পরে এই 1 বছর, এই সময়টি আসলে কোনো সরকার তাদের পথ চলায় সফল হলো কিনা, সেটি আসলে এই 1 বছর সময় যথেষ্ট নয়। আপনি জানেন যে মূলত যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে বা যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো সুফল পেতে কিন্তু লম্বা সময় লাগবে, এবং পরবর্তীতে নির্বাচিত যে সকল সরকার আসবে, মূলত তাদের আন্তরিকতার উপর নির্ভর করবে যে আসলে এই উদ্যোগগুলো যেগুলো নেওয়া হলো বা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনাগুলো রয়েছে, মধ্যমেয়াদী যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলো আসলে পরবর্তীতে কতখানি আন্তরিকতার সাথে বাস্তবায়নের চেষ্টা থাকলো, তার উপর আসলে নির্ভর করবে যে সরকারের এই যে নেওয়া উদ্যোগগুলো রয়েছে, যে পরিকল্পনাগুলো রয়েছে, সেগুলোতে আসলে সরকার সফল হলো কিনা। তবে সাময়িকভাবে দেশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার যে চেষ্টা, সেখানে অনেকখানি সফল বলা যায়। যে জায়গাগুলোতে ব্যর্থতা রয়েছে, সেগুলো কিন্তু সমালোচকরা বলছেন, সাধারণ মানুষ যারা, তারাও বলছেন, কোনো ক্ষেত্রে সরকার নিজেও বলছেন। সেই জায়গাগুলো নিশ্চয়ই সরকার যদি চেষ্টা করেন এবং আরও যে নির্ধারিত সময়ে যদি নির্বাচন হয়ে সরকারের হাত থেকে ক্ষমতা বা দায়িত্ব হস্তান্তর হয়, তো সামনের 6 মাসেও আসলে যে সময় আছে, সেখানে হয়তো আরও কিছু কাজ করা সম্ভব হবে। তবে এখন যে ব্যর্থতা বা যে জায়গাগুলোতে দুর্বলতা রয়েছে, সেই জায়গাগুলোতে যদি আরও কঠোর পদক্ষেপ বা সঠিক পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে সামনের 6 মাসেও কিন্তু আসলে এই জায়গাগুলোর দুর্বলতা থেকে যাবে। আমি সোহাগ, এইখান থেকে আরেকটু যদি জানতে চাই যে একদম নির্দিষ্ট করে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি শুনি, 1 বছর গেল, যদিও অনেক ধরনের বিশৃঙ্খলা ছিল, কিন্তু এই 1 বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি যে খুব বেশি আসলে উন্নতি হবে এটি বলা যাবে না। এটি কেন হলো? মানে এই সরকারের আসলে আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণের দিকে কি মনোযোগ কম ছিল, এটি বলা যায়? আসলে এই সরকারের যে নীতি এবং আইন শৃঙ্খলা বা সাধারণ মানুষের সাথে তার আচরণের যে নীতি, সেটি আসলে বিগত সরকারগুলো বা অন্যান্য সময় থেকে আসলে ব্যাপক আলাদা বা পরিবর্তিত একটি নীতি কিন্তু এখানে প্রয়োগ করা হয়েছে। যে ভঙ্গুর অবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষের যে মনোভাব ছিল, আইন নিজের হাতে তুলে নেওয়া অথবা অন্যের কথা না শোনার যে প্রবণতা তৈরি হয়েছিল, সেখান থেকে সরকার যদি চাপ প্রয়োগ করে সবাইকে আইনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতো, সেটিও হয়তো বা অন্য ধরনের কোনো পরিস্থিতি তৈরি হতে পারতো, যেটি বিশ্লেষকরা মনে করছেন। তো সরকার সেখানে চেষ্টা করেছে সহনশীল পদ্ধতিতে আইন প্রয়োগ করা এবং পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করা, যাতে তারা আইন নিজের হাতে তুলে না নেন, কোনো ধরনের মব সন্ত্রাসে যাতে জড়িত না হন। বারবার কিন্তু সেটি সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, যদিও সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গতকালও কিন্তু এরকম ঘটনা গাজীপুরে আপনি দেখেছেন। তো সুতরাং এই জায়গা থেকে আসলে অন্য কোনো পদ্ধতি ছিল কিনা বা আইন প্রয়োগকারী সংস্থা আরও কঠোর অবস্থানে গেলে এই পরিস্থিতির উন্নতি হতো নাকি অন্য কোনো ধরনের অবনতি হতো, সেটি আসলে আলোচনার বিষয়, এবং সেটি নিয়ে ভিন্ন ধরনের মত কিন্তু রয়েছে, বিভিন্ন মহলের বিভিন্ন ধরনের মত রয়েছে। তবে যে পরিস্থিতি চলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, এটিতে আসলে সাধারণ মানুষ কিন্তু মনে করছে না যে তারা পুরোপুরি নিরাপদ পরিবেশে রয়েছে। সুতরাং সরকারের প্রতি তাদের আহ্বান বা আবেদন রয়েছে নিশ্চয়ই, যাতে তারা নিরাপদ বোধ করেন এবং আইন যাতে কেউ হাতে তুলে না নেয়, এবং
যাতে এই পরিস্থিতির আরও উন্নতি হয়, এটি কিন্তু সব পক্ষ থেকে চাওয়া রয়েছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও কিন্তু আহ্বান রয়েছে যাতে কেউ আইন হাতে তুলে নেয়, কোনো মব সন্ত্রাসে যাতে কেউ জড়িত না হয়, কোনো ধরনের অনিয়ম অন্যায় বা বিচারের যদি কোনো দাবি থাকে সেটি যাতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের মাধ্যমে যাতে সেই বিষয়টি সম্পর্কে আগানো হয় বা আলোচনা হয়। জি সোহাগ, আপনাকে ধন্যবাদ। আসছে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ও কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট এবং এলডিপি ও লেবার পার্টির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে তিনি আরও বলেন, 31 দফার আলোকে সবকিছু করা যাবে। সকলের দীর্ঘ আন্দোলনেই ফ্যাসিবাদের পতন হয়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। সভায় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দ। গাজীপুরে সাংবাদিকের কুপিয়ে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ, তবে চাঁদাবাজি নিয়ে লাইভের কোনো তথ্য মেলেনি। আর সিসিটিভি ফুটেজের নারীকে পাওয়া গেলেই হত্যার রহস্য উদ্ঘাটন হবে। এদিকে গাজীপুরে জানাজা শেষে তুহিনের মরদেহ নেওয়া হয়েছে নিজ বাড়ি ময়মনসিংহে। তুহিনের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাব্বি, তুহিনের মরদেহ পৌঁছেছে কিনা, কি পরিস্থিতি এখন সেখানকার? শুভ্র, সাংবাদিক সহকর্মী আসাদুজ্জামান তুহিনের মরদেহ আজ 6টা 22 মিনিটে ময়মনসিংহের ফুলবাড়িয়া ভাটিপাড়া এলাকাতে এসে পৌঁছে। এই এলাকার মানুষজন সকাল থেকে আসলে তার মরদেহের অপেক্ষা করছিলেন। আমি রয়েছি এখন এই মুহূর্তে ফুলবাড়িয়া ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। এই স্কুলের থেকে আসাদুজ্জামান তুহিনের প্রাথমিকের পড়াশোনা শুরু হয় এবং এখানেই আসলে তার নামাজ মাগরিবের নামাজের পরে অনুষ্ঠিত হবে। তার সহকর্মীরা বেশ কয়েকজন এসেছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে যেই বিদ্যালয় থেকে মূলত তার জীবনের যাত্রা শুরু হয়েছিল, সেই জীবনের যাত্রার শেষ যাত্রাটিও আসলে আজকের এই প্রাথমিক বিদ্যালয় ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। তিনি আসলে বার্ধক্যজনিত নানা রোগে এই মুহূর্তে আক্রান্ত। গত পরশুদিন এই হাসান জামিল যে তুহিনের বাবা এই হাসান জামিল যে তুহিনের বাবাকে 1000 টাকা পাঠিয়েছিল তুহিন। আজ শুক্রবার রাব্বি, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই শুনবো আপনার কাছ থেকে পরবর্তীতে সংবাদগুলোতে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।